কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। এই মার 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 ওকে, মার, আচ্ছা সে মার ওকে। হ্যাঁ, বেশি সাহস। হ্যাঁ, আমাকে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, লাগছে আমার। এই মার ওকে, মার। ছেড়ে দেবো? সক্ষম না। ততক্ষণ মারবি যতক্ষণ মরে না যায়। মার ওকে, মার। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। একটা খারাপ স্বপ্ন দেখে শীতের দুপুরে ভাত ঘুমটা ভেঙে গেল আমার। স্বপ্নটা যেমন ভয়ানক তেমনই মর্মান্তিক। একটি রুগ্ন চেহারার লোককে গাছের সাথে বেঁধে অনেকে মিলে পেটাচ্ছে। আশেপাশে ঘরবাড়িগুলো স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। তার করুণ আর্তনাদ শুনেও কেউ তাকে বাঁচাতে এলো না। হঠাৎ পাশের জঙ্গল থেকে সাপদের হুঙ্কার ভেসে এলো। আক্রমণকারীরা কিছু দেখে ভয়ে দিশেহারা হয়ে ছুটতে লাগলো, কিন্তু কারো মুখ স্পষ্ট নয়। ছবির নেগেটিভের মতো সাদা কালো অস্পষ্ট চেহারা। শেষ মুহূর্তে এক মূর্তিমান বিভীষিকা এসে ওদের শরীর থেকে মাংস খুবলে নিয়ে চলে গেল। উফ, কি ভয়াবহ দৃশ্য! কিন্তু সেই মুহূর্তে আচমকা ঝনঝনিয়ে টেলিফোনটা বেজে ওঠায় স্বপ্নের শেষটা আর দেখা হলো না। ধরফর করে উঠে টেলিফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মাস্তুতো বোন সুকন্যার গলা ভেসে এলো। অভিতাপ, একটু আগে দাদামশাইকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখলাম। মনটা বড্ড খারাপ লাগছে। একবার পারাম্বুয়ে যাবো ভাবছি। তুই কি যেতে চাস? গেলে আমাকে একটু জানাস। আমি এই উইকেন্ডে তারকেশ্বর রওনা দেব। আমি তো পারাম্বুয়ার নাম শুনেই এক পায়ে খাড়া হয়ে গেলাম। বললাম, অফিসে তো তেমন একটা কাজের চাপ নেই, দরখাস্ত করলে অনায়াসেই ছুটি পেয়ে যাব। চল তাহলে যাই। আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব মাত্র 10 মিনিট। সুকন্যাদের বাড়ি উত্তর কলকাতায়। তাই শুক্রবার রাতে লাগেজ নিয়ে সুকন্যা আমাদের বাড়িতেই চলে এলো। তখনকার কথা বলছি, তখন মানুষের হাতে হাতে এত মোবাইলের চল ছিল না, আর গ্রামে গঞ্জে তো কথাই নেই। তখন ঘরে ঘরে টেলিফোন, কর্ডলেস ইত্যাদি থাকত। তবে দাদামশাইয়ের বাড়িতে টেলিফোন থাকলেও দুর্ভাগ্যবশত আমরা খবর দিয়ে যেতে পারিনি, কারণ ও বাড়ির টেলিফোনটা আউট অফ সার্ভিস ছিল, লাইন পাওয়া গেল না। সুকন্যা একটু চিন্তিত হয়ে বলল, দাদামশাইয়ের তো হাঁপানির রোগ আছে, শীতকালে বেশ বাড়াবাড়ি হয়। তখন বাড়ির সবাই স্বাভাবিকভাবেই দাদুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তেমন যদি কিছু হয়ে থাকে, তার মধ্যে আমরা গেলে ওরা আরো বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়বে। আরে এত চিন্তা করিস না সুকু, যদি সেরকম বুঝি তাহলে একটা রাত থেকে দাদুকে দেখে চলে আসব। আমার ঠাকুরদার বাড়ি তো গিরিডিতে, না হয় সেখান থেকেই ঘুরে আসা যাবে। সুকন্যা রাজি হয়ে গেল। শনিবার ভোর ভোর বেরিয়ে পড়লাম। তারকেশ্বরে নেমে সেখান থেকে বাস কিংবা রিক্সা করে গ্রামের ভিতরে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। বাসে প্রচণ্ড ভিড়। এতক্ষণ ট্রেন জার্নির পর আর ভিড় বাসে চড়ার ইচ্ছে ছিল না, তাই আমরা রিক্সা নিলাম। দুপাশের দৃশ্য দেখতে দেখতে লটবহর নিয়ে এগিয়ে চলেছি। শীতে লাগেজ একটু বেশিই হয়। এবড়ো খেবড়ো রাস্তা, যথেষ্ট ঝাঁকুনি লাগছে। বেশ খানিকটা যাওয়ার পর পারাম্বুয়ায় পৌঁছে গেলাম। রাস্তা নির্মাণের কাজ চলছে, তাই রিক্সা ভিতরে গেল না। আমরা মোড়ের মাথায় নেমে বাকি পথটা হেঁটেই গেলাম। খুব বেশি দূর নয়, ধুলোমাটির রাস্তা ধরে মিনিট 5 হাঁটার পর আমরা আমাদের দাদামশের বাড়িতে পৌঁছে গেলাম। সদর দরজা হাট করে খোলা ছিল। আমরা ইচ্ছে করেই বাড়ির পিছনে খিড়কির দৌড় দিয়ে ভিতরে প্রবেশ করলাম।
আসলে খিড়কির দৌড় দিয়ে ঢুকে সামনেই গোয়াল ঘর। যদিও গরুগুলো এখন চড়ে বেড়াচ্ছে, রাখাল ওদের মাঠে নিয়ে গেছে, তবে বুধন রোজ এই সময় নিয়ম করে গোয়াল ঘরের সামনে বসে খড়ের আঁটি কাটে। বুধন এ বাড়ির পুরনো ভৃত্য হরিকাকার ছেলে, বলতে গেলে আমারই বয়সী। আমি এলে ও খুব খুশি হয়, ওকে নিয়ে গোটা গ্রাম দাপিয়ে বেড়াই। তবে এবার বহুদিন পর আসছি, তাই ওকে একটু চমকে দেব বলে খিড়কির দৌড় দিয়েই ঢুকেছি। কিন্তু বুধনকে দেখতে পেলাম না। গোয়াল ঘরের সামনেটা ফাঁকা দেখে অবাক হয়ে গেলাম। আমি আর সুকন্যা ওখানে দাঁড়িয়ে হাহুতাশ করছি। এমন সময় ছোট মাইমা হেঁসেল থেকে আমাদের দেখে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলেন। এবাড়ির এটাই রীতি, ছোট বড় যেই অতিথি আসুক বাড়ির বউদের মাথায় ঘোমটা টেনে সামনে আসতে হয়। পরে অবশ্যই আর দিতে লাগে না, জসমিন দেশে যদাচার। সে যাই হোক, ছোট মামিমা আমাদের দেখে খুশি হলেন বটে, কিন্তু তার চোখে মুখে একটা বিষাদের ছাপ লক্ষ্য করলাম। সুকন্যা আমি দুজনেই নিচু হয়ে প্রণাম করতে গেলে মামিমা আমাদের জড়িয়ে ধরে বললেন, থাক থাক, আর পেন নাম করতে হবে না, আমার আশীর্বাদ রইল। ইতিমধ্যে বড় মামা, মাইমা, ছোট মামা সবাই এসে আমাদের আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে গেলেন। কিন্তু বুধনের কোনো পাত্তা নেই। আমি আর ধৈর্য রাখতে না পেরে বুধনের কথা জিজ্ঞেস করলাম। ছোট মাইমা হঠাৎ খুব ব্যস্ততার ভান করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেলেন। বড় মাইমা মাথা নিচু করে আঙুল মটকাতে শুরু করলেন। আমার বেশ সন্দেহ হলো। বড় মামা গম্ভীর গলায় বলে উঠলেন, এই অভি, শোন, ওর নাম একদম মুখে আনবি না। একটা অকৃতজ্ঞ ঢেকি কোথাকার। আজ 1 মাস হয়ে গেল আমাদের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে গেছে। নিজের বুড়ো বাপটার কথাও একবারও ভাবলো না। হরি গরু খুঁজেছে চারিদিকে, আমরাও কোথাও বাদ রাখিনি। রাত দিন পথে ঘাটে বনে বাদারে ঘুরে বেড়াতো, কারোর কথা গ্রাহ্য করতো না। হঠাৎ করেই কোথাও যেন বেমালুম উধাও হয়ে গেল। কি কারণ কিচ্ছু জানি না। বাবাকে আমরা এখনো কিছু জানাইনি। এমনিতেই জানিস তো, মা চলে যাবার পর থেকে উনি বিছানা নিয়েছেন, আর নতুন করে আঘাত দিলাম না। কি? বুধন নিরুদ্দেশ ও বাড়ি ছেড়ে চলে গেছে? এই যে ভাবাই যায় না। আমি সুকন্যা দুজনেই চমকে উঠলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। বুধনের চলে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারলাম না। কেবলই মনে হলো বুধন স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে যায়নি। ওর উধাও হয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কিছুক্ষণ পর জলযোগ সেরে সুকন্যা আর আমি দাদামশাইয়ের সাথে দেখা করে এলাম। বুধনের কোনো প্রসঙ্গ তুলিনি। কিছুক্ষণ কথাবার্তার পর দাদামশাই হঠাৎ বলে উঠলেন, আমি আর বেশি দিন নেই, আমার ডাক এসেছে, এবার যেতে হবে। তবে যাবার আগে আমার অসম্পূর্ণ কাজের দায়িত্বটা এই তোদের সঙ্গে দিয়ে গেলুম, তোরা পূর্ণ করবি তো? দাদামশাইয়ের কথাগুলো আমাদের কাছে হেঁয়ালির মতো লাগলো। কিসের দায়িত্ব দিতে চাইছেন আমাদের? আমি জিজ্ঞেস করতেই যাব, এমন সময় আকাশ কালো করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। কয়েকদিন ধরেই নিম্নচাপ চলছে, ঘূর্ণাবর্তেরও সৃষ্টি হয়েছে শুনছি। দুদ্দার দুমদাম শব্দে গোটা বাড়ির জানলা দরজা একবার বন্ধ হচ্ছে, আবার খুলে যাচ্ছে। বড় মামা তড়িঘড়ি দোতলায় উঠে এলেন। বর্ষার জল ভরা কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। অন্ধকার নেমে এলো। হাওয়ার দাপটে আলো নিভে গেল। পাড়াগাঁয়ে এই একটা বিরাট সমস্যা। তবে শীতকাল বলে পাখা ছাড়া কোনো অসুবিধে হলো না। উত্তর দিক থেকে ছাট আসছে। আমি অবশ্যই মামা আসার আগেই উত্তরের জানলা দুটো বন্ধ করে দিয়েছিলাম। মামা নিশ্চিন্ত হয়ে নিচে চলে গেলেন। দাদামশাইয়ের ঘরটা বেশ বড়। বড় মামা লম্ফ দিয়ে গিয়েছিলেন। লম্ফর মৃদু আলো ছড়িয়ে পড়েছে ঘরের ভিতরে। আমি মন দিয়ে দেওয়ালে টাঙানো একটা গ্রুপ ফটো দেখছিলাম।
হঠাৎ ছবিটা দুলতে শুরু করলো। ভাবলাম হাওয়ায় দুলছে। সুকন্যাও জানলা বন্ধ করে আমার পাশে এসে দাঁড়িয়েছিল। ছবিটাকে দুলতে দেখে বলল, এত হাওয়া কোথা থেকে আসছে বলতো? ঘরের দরজা জানলা সবই তো বন্ধ। আমিও একই কথা ভাবছি। এমন সময় হঠাৎ একটা জোর আওয়াজ হলো। চমকে পিছন ফিরে দেখলাম পশ্চিমের বন্ধ জানলাটা আপনা থেকেই খুলে গেছে। আমি প্রথমে তেমন আমল দিই, ভেবেছিলাম বাইরে যা হাওয়া তাতে খুলে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সুকন্যাকে ভয়ার্ত চোখে সেদিকে তাকিয়ে থাকতে দেখে আমারও গা ছমছম করে উঠল। আমি সুকন্যাকে বললাম, সুকু, তুই তো জানলার উপর নিচের সবকটা হুড়কো ইঁটে বন্ধ করে দিয়েছি, একেবারে যাকে বলে বজ্র আঁটুনি। যত বড়ই ঝড়ঝাপটা আসুক সেই হুড়কো কখনো এইভাবে খুলে যেতে পারে না, তাহলে খুলে গেল কি করে? আরও একটা কথা ভেবে আমি ঘামতে শুরু করলাম। একটু আগে ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ থাকা সত্ত্বেও ছবিটা ওভাবে দুলছিল কি করে? এমন খসখস আওয়াজ করে দুলছিল যেন মনে হয় ভূমিকম্প হচ্ছে। বুকের ভিতর দমাদম হাতুড়ি পেটার শব্দ পেলাম। ঘরে এই মুহূর্তে শুধু আমরা তিনটি প্রাণী রয়েছি, দাদামশাই, সুকন্যা আর আমি। দাদামশাই কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল। আমি পালঙ্কের পেছনে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো পারিবারিক ছবিটা দেখছিলাম। হঠাৎ ছবিটা দুলতে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে জানালাটাও খুলে গেল। সুকন্যার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। আমি ওকে দাঁড়াতে বলে জানালাটা বন্ধ করতে গেলাম, আর তখনই চোখ পড়ে গেল পিছনের ডোবাটার দিকে। ওই মুষলধারে বৃষ্টির মধ্যেও একটা ছোট আবছায়া মূর্তিকে পশ্চিমের জানলা বরাবর মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভারী আশ্চর্য লাগলো। এত বৃষ্টির মধ্যে কে আবার সাত করে ডোবায় নেমেছে ভগবান জানে। এমন সময় আবার বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় যা দেখলাম তাতে মনে হলো গায়ের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গেছে। ওটা কি আদৌ কোনো মানুষের মুখ হতে পারে? যেমন ভয়ঙ্কর চেহারা তেমনি বিভৎস বিকৃত মুখ, দেখলেই গায়ের রং খাড়া হয়ে যায়। নারী কি পুরুষ তার বোঝার উপায় নেই। মনিবিহীন সাদা চোখে ট্যাপ ট্যাপ করে চেয়ে রয়েছে আমার দিকে। এদিকে সুকন্যা যে কখন আমার পাশে এসে দাঁড়িয়েছে তা এতক্ষণ খেয়াল করিনি। ওর চিৎকার শুনে টের পেলাম। সুকন্যা ভয়ে উত্তেজনায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বলল, আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। দাদামশাইয়ের বাড়িতে মাঝের কয়েকটা বছর বাদ দিয়ে বহুবার এসেছি, কিন্তু কোনোদিন এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি। গল্পে শুনেছি গ্রামেগঞ্জে ভূত প্রেতের উপদ্রব বেশি। সেসব কাহিনী শুনে মনে হতো ভূত বলে কিছু হয় না, ওগুলো আসলে ভ্রম কিংবা মানুষের মন গড়া নিছক কল্পনা। কিন্তু এখন যাকে চোখের সামনে দেখতে পাচ্ছি তাতে তাদের অস্তিত্বকে আর অস্বীকার করা যায় না। মনে মনে ভাবছি, এমন সময় ক্যাচ ক্যাচ করে একটা বিকট আওয়াজ হলো। অমনি ছায়ামূর্তিটাও চোখের নিমেষে উধাও হয়ে গেল। বললাম, শব্দটা যে কিসের, কোথা থেকে এলো কিছুই বোঝা যাচ্ছে না। ছায়ামূর্তির উধাও হয়ে যাওয়ার ব্যাপারটাও বেশ রহস্যময়। তবে তখনকার মতো খানিক হাঁপ ছেড়ে বাঁচলাম। বৃষ্টিও ধরে এসেছিল। কিছুক্ষণের মধ্যেই রোদ উঠে আকাশ আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। দিনের আলোয় কচুরিপানায় ভরা ডোবাটার দিকে তাকিয়ে মনেই হলো না যে একটু আগে ওখানে অতি অস্বাভাবিক কিছু একটা ছিল। আশেপাশের চোখ জোড়ানো গ্রাম্য পরিবেশ দেখে মন থেকে ঝট করে সেই ভয়াবহ স্মৃতি মুছে গেল। সুকন্যাকে বললাম, ওগুলো আমাদের মনের ভুল ছিল বুঝলি সুকু, জাস্ট চোখের ভুল, হ্যালুসিনেট করছিলাম। গতকাল রাতে বাবার বন্ধু আশিস কাকু আমাদের ওনার জীবনের একটা রোমহর্ষক কাহিনী শুনিয়েছিলেন। সেটাও ঝড় বৃষ্টির অন্ধকার রাত ছিল, মনে আছে? ওটাও একটা অজপাড়া গায়ের ঘটনা। আমি যদিও বিশ্বাস করিনি, তবু এসব শুনলে মনে কিছু না কিছু তো প্রভাব পড়ে।
আই থিঙ্ক ওই ঘটনা আমাদের অবচেতন মনে রয়ে গিয়েছিল। অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে আমাদের তাই বিভ্রান্তি ঘটেছে। কিন্তু এই ছবিটা, একটুও তো হাওয়া ছিল না ঘরে, অথচ ফটোটা ওভাবে দুলে উঠলো কি করে? কন্টিনিউয়াসলি এপাশ ওপাশ করছিল, দেওয়ালে ঘষাঘষির শব্দ দুজনেই পেয়েছি। তুই এর যুক্তি কি দিবি? আরে যে রেটে বাজ পড়ছিল দেওয়াল কেঁপে উঠতেই পারে, তাই ছবিটাও কাঁপছিল, বুঝলি? ছাড় এখন মাথা থেকে ওসব আজগুলি চিন্তাগুলো বের করে চল একটু বরং ঘুরে আসি। দুপুরের খাবার খেতে তো এখনো দেরি আছে। শুকুও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। আমি আর শুকু বেরিয়ে পড়লাম। মাঠের কাছাকাছি এসে টের পেলাম আগের সেই আনন্দটা আজ আর নেই। বুধনের অভাব অনুভব করছি প্রতি মুহূর্তে। কি যে হলো ছেলেটার! ভাবতে ভাবতে মন মরা হয়ে পড়েছিলাম। কলা বনের দিকে পা বাড়াতেই একটা চেনা গলা শুনে থমকে গেলাম। ছোটদা বাবু দাঁড়াও, ওদিকে যেওনি। পেছন ফিরে দেখি রাখাল ডাকছে। আমাদের দেখে হন্তদন্ত হয়ে মাঠ থেকে উঠে এলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন রে রাখাল, কলা বনে যেতে বারণ করছিস কেন? গাছগুলো একেবারে নুয়ে পড়েছে। কত নিচুতে কি সুন্দর কলার কাঁদিগুলো ঝুলছে বলতো, একেবারে তৈরি কলা। আপাতত গোটা দশেক তো পেটে পুরবই আমি আর শুকু। রাখাল কিন্তু একটুও খুশি হলো না, বরং ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে চাপা সরে বলে উঠল, এই গ্রাম আর আগের মতো নেই ছোটদা বাবু, তেনাদের উপদ্রবে কাদায় হয়ে পড়েছে। মানে তিনারা আবার কারা? কি বলছিস এসব? এই কো দিদিমণি, ওখানে যে যায় সে আর ফিরে আসে না। ওই কলা বনে এক রাক্ষসীর বাস আছে। আমার হাসি পেয়ে গেল রাখালের কথা শুনে। হাসতে হাসতে বললাম, তুই কি আমাদের এই দিন দুপুরে ঠাকুমার ঝোলের গপ্প কথা শোনাতে এসেছিস? যা ভাগ এখান থেকে। গরু চড়াতে চড়াতে নিজেও গরু হয়ে যাচ্ছিস দিন দিন। সুকন্যাও হাসছিল। রাখাল ধমক খেয়ে মুখ বেজার করে চলে গেল। তবে কলাবনে আর যাওয়া হলো না। পায়ের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে দেখলাম হরিকাকা পড়ি কে মরি করে ছুটে আসছে। দেখে পথের ধারে দাঁড়িয়ে পড়লাম। হরিকাকা সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা শিগগিরই বাড়ি চলো, সর্বনাশ হয়ে গেছে। বিষ্ণু নাকি কাল রাতের বেলায় বাড়ি ফেরেনি। একটু আগে ওদের বাড়ির উঠানে কেউ ওর হাত বা গলা কেটে ফেলে দিয়ে গেছে। বিষ্ণু মানে সুদের ব্যাপারী বিষ্ণু মহাজন। আমি আর সুকন্যা এক দৌড়ে বিষ্ণু মহাজনের বাড়িতে গিয়ে হাজির হলাম। উঠোনে তিল ধারণের জায়গাও ছিল না। বিষ্ণুর মৃতদেহ দেখে শিউরে উঠলাম। শুধু হাত পা গলা নয়, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা করে কেটে নেওয়া হয়েছে। উঠোনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে টুকরো টুকরো দেহাংশ। টাটকা তাজা রক্তে ভেসে যাচ্ছে বাঁধানো উঠোন চত্বর। হত্যাকারী কাটা মুন্ডুটাকে ইঁদারার পাঁচিলে সযত্নে বসিয়ে রেখে গেছে। সে এক বীভৎস করুণ দৃশ্য। কি ভয়ানক! সুকন্যা দুহাতে চোখ ঢেকে ফেলল। পুলিশ এসে কাটা হাত পা মুন্ডু দেহাংশ সব প্লাস্টিকে ভরে নিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমরা কেউ যেন এখন কিছুদিন এই এলাকা ছেড়ে কোথাও না যাই। ওয়াচ করার লোক থাকবে, খবর পেলে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। সবাই বিপাকে পড়ে গেল। আমি আর সুকন্যাও বেড়াতে এসে উটকো ঝামেলায় জড়িয়ে পড়লাম। তবে ঘটনাটা সত্যিই মর্মান্তিক। সুকন্যা বলল, এসব লোকের শত্রুর অভাব হয় না। নির্ঘাত কোনো শত্রু পক্ষই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি ওর সাথে সহমত হলেও মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। দুপুরে খাবারের এলাহি আয়োজন থাকলেও আমরা কেউই ভালো করে খেতে পারলাম না। কোনো মতে খেয়ে উঠে পড়লাম। খেয়ে দিয়ে নিচের ঘরেই বসেছিলাম। বড় মামাদের দেরি করে খাওয়া অভ্যেস। আমরা উঠে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বড় ছোট দুই মামাই একসাথে খেতে বসলে। দাদামশাইয়ের কানে মহাজনের খবরটা গেছে কিনা জানি না, তবে ছোট মামাকে বলতে শুনলাম, এ বাড়িতে বিষ্ণুর যাতায়াত ছিল। পুলিশ একবার হলেও এখানে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে আসবেই। কিন্তু বাবাকে এর মধ্যে না জড়ালেই ভালো হতো না বড়দা? আগে আসুক,
তারপর দেখা যাবে। দেখ, ওপর মহলে আমারও কিছু চেনা জানা আছে, সেটা তুই তো ভালো করেই জানিস। আর তোরও তো বলিহারি বুদ্ধি, দেখছিস বাড়িতে দুজন আউটসাইডার রয়েছে। এসব এখানে প্রশ্ন না তুললেই নয়। সব ব্যাপারে তো ওদের বড্ড বেশি কৌতূহল, বড্ড মাথা ঘামায়। আমার এসব একদম পছন্দ নয়। বড় মামিমা আমাদের ঘরের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, চুপ করো, ওরা শুনতে পাবে। তোমারই তো বোনের ছেলে, দুদিনের জন্য মামার বাড়িতে এসেছে, একটু আনন্দ করবে, তারপর তো চলেই যাবে। ওদের সম্বন্ধে এরকম বলো না তো। তুমি তো লাই দিয়ে দিয়ে মাথাটা খেয়েছো ওদের। কিন্তু বড়দা, তুমি যাই বলো, আমি তো ভাবতেই পারছি না এমনভাবে কেউ কাউকে হত্যা করতে পারে। ওহ, কি নৃশংসতা! বড় মামা আর কিছু বললেন না, চুপচাপ খেয়ে উঠে চলে গেলেন। আমি আর সুকন্যা ওদের সব কথাই শুনতে পেয়েছিলাম, কিন্তু এই নিয়ে বেশি কিছু ভাবিনি। তবে জেদ চেপে গেল। সুকন্যা শুকনো মুখে বসেছিল। আমি প্রবোধ দিয়ে বললাম, শোন সুকু, এতদূর যখন এসেছি, তবে বেশ কয়েকদিন থেকে তবেই যাব। তাতে বড় মামার ভালো লাগুক বা মন্দ লাগুক, আই ডোন্ট বদার। ওদিকে খাওয়া দাওয়ার পর একটু শুতে না শুতেই শীতের দুপুর ঝট করে ফুরিয়ে গেল। কিছু আগেই সন্ধে নেমেছে। আমরা ঘর থেকে বেরোতেই বড় মাইমা তুলসী তলায় প্রদীপ দিয়ে বললেন, তেলে ভাজা আনিয়েছি, তোরা হাত মুখ ধুয়ে বস, আমি চা মুড়ি মাখা নিয়ে আসছি। আমি রোয়াকে এসে বসলাম। বেলা 3টে নাগাদ কারেন্ট চলে এসেছিল, কিন্তু সন্ধে হতেই আবার ঝুপ করে লোডশেডিং হয়ে গেল। বড় মামা কোথাও বেরিয়েছিলেন, এখন ঘরে ফিরে এলেন। আমি আর সুকন্যা বড় মামার সামনে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করি না, তাই চা মুড়ি নিয়ে দুজনে দোতলায় উঠে গেলাম। বড় মামাও যেন স্বস্তি পেলেন। সুকন্যা বলল, বড় মামার কথাবার্তা পাল্টে গেছে। সেই আগের প্রাণ খোলা মানুষটা আর সে নেই। ক্ষমতার লোভ, অর্থের প্রাচুর্য, প্রভাব, প্রতিপত্তি মানুষকে কিভাবে পাল্টে দেয়, তাই না? ছাড় তো ওসব কথা, বেশি মামাগিরি ফলাতে এলে ঝেড়ে কাপড় পরিয়ে দেবো। এখন চল তো বারান্দার শেষ মাথায় গিয়ে বসি। ঘুটঘুটে অন্ধকারেরও একটা আলাদা সৌন্দর্য আছে, কিন্তু সেটাই বরং দেখি বসে বসে। চল। দুজনে চা, চপ ইত্যাদি খেতে খেতে সেই সৌন্দর্যই উপভোগ করছিলাম। এমন সময় কোথা থেকে একটা বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ হলো। আমরা এদিক ওদিক তাকালাম, কিন্তু চোখে কিছু পড়ল না। দাদামশাইয়ের ঘরে ঢুকে দেখে এলাম উনি যথারীতি ঘুমিয়ে আছেন। হাঁফের টানটা বেড়েছিল, তাই কড়া ডোজের ওষুধ খাওয়ানো হয়েছে। তার প্রভাবেই অসময়ে ঘুমোচ্ছেন। আমরা আবার বারান্দায় এসে বসতেই আবার একটা বিশ্রী আওয়াজ হলো। কচকচ করে কিছু চেবানোর শব্দ পেয়ে চমকে উঠলাম। সুকন্যা কান পেতে ভালো করে শুনে বলল, অভিদা, আওয়াজটা বাড়ির পিছন দিক থেকে আসছে মনে হয়। চল তো ছাদে কি দেখেই আসি। আমরা দুজন শটান তেতলায় ছাদে উঠে গেলাম। কারণ সদর দরজা হোক বা খিড়কির দরজা, বাইরে বেরোতে গেলে নিচে নেমে রোয়াক পেরিয়ে যেতে হবে। আর ওখানে বড় মামা বসে আছেন। বাধ্য হয়ে আমরা ছাদে চলে গেলাম। কচকচ আওয়াজটা আরো স্পষ্ট হয়ে কানে এলো। ছাদ থেকে বাড়ির পেছন দিকটা ভালোই দেখা যায়। শব্দের উৎস লক্ষ্য করে টর্চের আলো ফেলে ঝুঁকে নিচে তাকালাম। সঙ্গে সঙ্গে একটা বীভৎস ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার মাথা ঘুরে গেল। সুকন্যা ভয়ে আঁকড়ে ধরেছে আমাকে। ডোবার পাশে একটা ইটের তৈরি ছোট্ট ঘর আছে। কে কি উদ্দেশ্যে তৈরি করেছে তা অবশ্য জানা নেই, তবে ঘরটা সেই ছোট থেকেই দেখে আসছি। সেই ঘরের মাথায় পা ছড়িয়ে বসে আছে একটা 10-11 বছরের ছেঁড়া শাড়ি পরা মেয়ে। সকালে ঝড় বৃষ্টির মধ্যে দেখা সেই ছোট ছায়া মূর্তিটা। মেয়েটা ঘরের মাথায় বসে দুহাত দিয়ে কারো মুন্ডু ধরে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পাশে পড়ে থাকা ধরটা পাঁঠা কাটার মতো ছটফট করতে করতে একসময় স্থির হয়ে গেল। সর্বাঙ্গ দাঁত নখের আঘাতে আগেই ছিঁড়ে ফালা ফালা করে দিয়েছিল। আমাদের দিকে চোখ পড়তেই রক্তমাখা দাঁত বের করে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে উঠল, কাউকে ছাড়বো না, কেউ পার পাবে না। আমার যে ভোগ চাই, আরো বড় ভোগ, ভোগ দিবি তো ভোগ।
হাসতে হাসতে সে আমাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেল। আমি ছাদের অপর প্রান্তে ছুটে গিয়ে স্পষ্ট দেখলাম মুন্ডুর বাকি অংশটা হাতে নিয়ে অট্টহাস্য করতে করতে একটু দূরে কলা বনের দিকে মিলিয়ে যাচ্ছে। সুকন্যা প্রচণ্ড আতঙ্কে চেঁচিয়ে উঠেছিল। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে গ্রামবাসীদের অনেকেই হ্যারিকেন, লাঠি ইত্যাদি নিয়ে বেরিয়ে এলো। রক্ত মাংসের আঁশটে গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ছোট মামা, বড় মাইমা, হরি কাকা, বাড়ির অন্যান্য ভৃত্যরা সকলেই খিড়কির দরজা খুলে বেরিয়ে গেছে। আধ খাওয়া ধরটা অর্ধেক ঝুলে রয়েছে ইটের ঘরের ন্যাড়া ছাদ থেকে। গ্রামবাসীরা সেই দৃশ্য দেখে প্রবল আতঙ্কে ছোটাছুটি করছে। আমরাও ছুটে নিচে নেমে এসেছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে গেল দোতলায় দাদামশাইয়ের ঘরের জানলার দিকে। দেখলাম দাদামশাই জানালার গরাদ ধরে দাঁড়িয়ে ঝুলন্ত ধরটার দিকে তাকিয়ে আছেন। অত হইহট্টগোলের মধ্যেও দাদামশাইয়ের গলা শুনতে পেলাম। আমি আর সুকন্যা হতভম্ব হয়ে চেয়ে রইলাম দোতলার জানলার দিকে। কোন পাপের কথা বলছেন দাদামশাই? কে পাপ করেছে? কে এই অশরীরী ছায়ামূর্তি? আমি আর সুকন্যা গ্রামবাসীদের আমাদের দেখা ওই ভয়ানক ঘটনার কথা বলছিলাম। হঠাৎ কোত্থেকে বড় মামা উদয় হয়ে আমাদের সকলকে তিরিক্ষি মেজাজে গর্জে বলে উঠলেন, থামো তোমরা, আর একটা কথা কেউ বলবে না, একটা কথাও কেউ বলবে না। যা ঘটার ঘটে গেছে, বিনুকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু পুলিশের কানে একটি কথাও যেন না পৌঁছয়। যে বলবে তার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। বিষ্টুর দেহ মর্গে আছে, এখনো শেষকৃত্য হলো না, আর এর মধ্যেই আরো একটা অপমৃত্যু ঘটে গেল। কে ঘটাচ্ছে এসব খুন খারাপি? নিশ্চয়ই আমাদের মধ্যেই কোনো প্রতিপক্ষ এসব ঘটিয়ে আমাদের আরো বিপাকে ফেলতে চাইছে। শোনো, তোমরা যে যার ঘরে চলে যাও, আমার কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? এর অন্যথা হলে শুলে চড়াতে আমি পেছপা হব না। যাও যাও, চলে যাও, যাও। বড় মামা গাঁয়ের প্রধান। গ্রামবাসীরা তাকে যথেষ্ট ভয় পায়, মান্যগণ্য করে। তার কথা অমান্য করার সাহস কারও নেই। সবাই যার যার বাড়িতে চলে গেল। আমরাও পায়ে পায়ে খিড়কির দৌড় দিয়ে ঘরে ঢুকে পড়লাম। গোয়াল ঘরের সামনেটা দেখে আমার বুকটা আবার হু হু করে উঠল। বুধনের কথা মনে পড়ে গেল। ছেলেটা কোথায়, কি অবস্থায় আছে কে জানে। আমার মনে কতগুলো প্রশ্ন ঘোরাফেরা করছিল। সুকন্যাকে বললাম, বিনু মানে বিনয় পণ্ডিতের ঘটনাটা পুলিশকে জানাতে চাইল না কেন বলতো বড় মামা? দাদামশাই বা কার পাপের কথা বলছেন? কি পাপ? পাপের ভাগিদারটাই বা কে? আর ওই মেয়েটি, ওই বা কে? সে যে ইহলোকের বাসিন্দা নয় তার বলার অবকাশ রাখে না। আমরা সচক্ষে যা দেখেছি তার পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিলাম, কিন্তু বড় মামা কিছুতেই বিশ্বাস করতে চাইছে না বিনয় পণ্ডিতের মৃত্যু যে অশরীরীর হাতেই হয়েছে। তার ধারণা কোনো পুরনো শত্রুপক্ষ তার ঘনিষ্ঠ লোকেদের মেরে তাকে পরাস্ত করতে চাইছে, কোনো ব্যবসায়িক শত্রু। সবটাই কেমন কেমন ঠেকছে না। আমার কথা শেষ হতে না হতেই হরিকাকা আড়ালে ডেকে বলল, বাপ বাপ কেউ ছাড়ে না গো ছোটদা বাবু, বিনয় বিষ্ণু তাই অপমৃত্যু হয়েছে। কিন্তু কি পাপ সে কথা হরিকাকা সঠিক বলতে পারল না, শুধু বলল, লোক দুটো মোটেও সুবিধা ছিল না। হরিকাকার কথা শুনে আমি মনে মনে বললাম, কোথাও কিছু একটা গোলমাল তো আছে। তাছাড়া দুপুরে হরিকাকা বারবার কলা বনে যেতে বারণ করছিল কেন, সেটাও তো ঠিক পরিষ্কার নয়। শুধুই কি অশরীরীর তাণ্ডব, নাকি আরো অন্য কিছু? হরিদাস ওরফে হরি এ বাড়িতে বহু বছর ধরে আছে। আমার তাই বারবার মনে হচ্ছে হরিকাকার তো অনেক কিছুই জানার কথা,
নির্ঘাত কোনো কারণে সবকিছু লুকিয়ে যাচ্ছে, ঠিক সাহস করে বলতে পারছে না। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমি সুকন্যাকে বললাম, শোন সুকু, আমার কেন জানি না মনে হচ্ছে ওই কলা বনে কোনো এক বিরাট রহস্য আছে। আমি ওদিকে যাচ্ছি, বুঝলি? তুই বাড়িতেই থাক। দুজনে বেরোতে গেলে সমস্যা আছে। সদর দিয়ে বেরোলে বড় মামা টের পেয়ে যেতে পারে, আর খিড়কির দৌড় দিয়ে বেরোতে গেলে হরি কাকা দেখতে পাবে। তাহলে বেরোবি কোন পথে? দেখ, পাঁচিল ডিঙিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। যেমন উঁচু পাঁচিল তেমন শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে আছে, তাই একা যাওয়াই নিরাপদ হবে। সুকন্যার মনটা খারাপ হয়ে গেল। এছাড়া আর কোনো উপায় ছিল না, তাই আমি একাই বেরিয়ে পড়েছিলাম। বারবার পা পিছলে যাচ্ছিল, তবু তার মধ্যেই অনেক কসরত করে অবশেষে পাঁচিল ডিঙিয়ে রাস্তায় নেমে গেলাম। অন্ধকারে মেঠো পথ ধরে এগিয়ে চলেছি। জায়গায় জায়গায় জল কাদা জমে আছে। কলাবনের দিকে যত এগোচ্ছি ততই ঠান্ডা লাফিয়ে বাড়ছে। কেমন একটা অস্বাভাবিক শিরশিরানি অনুভূতি হচ্ছিল অনেকক্ষণ থেকেই। কলাবনের ভিতরে গিয়ে অনুভব করলাম ভিতরটা আরো অস্বাভাবিক ঠান্ডা। এমনটা তো হওয়ার কথা নয়। আগে স্কুলে শীতের ছুটি পড়লেই মামার বাড়িতে চলে আসতাম। সারাদিন কলাবনে ঢুকে দাপাদাপি ছুটোছুটি করে বেড়াতাম, কিন্তু কখনো এমন অস্বাভাবিক ঠান্ডা লাগেনি। মর্গে লাশ রাখা রেফ্রিজারেটরের মতো অপার্থিব ঠান্ডা কলাবনের পরিবেশ। বনে ঢুকে কোন দিকে যাব ভাবছি, এমন সময় কেউ পেছন থেকে আমাকে চেপে ধরে কাউকে হুকুম দিয়ে বলল, এই বাচ্চা টিকটিকিটার হাত পা দুটো বেঁধে দে, আর মুখটাও একটু শক্ত করে বাঁধবি। বাচ্চা ধন যেন একটুও চিল্লাতে না পারে। যদিও কেউ ওর গলার আওয়াজ শুনতে পাবে না, তবে ওস্তাদের হুকুম আছে, বেশি বেগর ভাই করলেই গলাটা নামিয়ে দিবি। আমি থতমত খেয়ে গেলাম ওদের কথা শুনে। এরা কে? কেন আমাকে ধরেছে? এদের ওস্তাদি বা কে? আমি প্রশ্ন করার আগেই ওরা আমাকে চেপে ধরে মুখ শক্ত করে বেঁধে দিল। কিন্তু হাত পা বাঁধার মুহূর্তে মাটি ফুঁড়ে দুটো কালো হাত উঠে এসে লোকটার গলায় সাঁড়াশির মতো চেপে বসল। লোকটা অনেক চেষ্টা করেও কিছুতেই ছাড়াতে পারল না। শেষে একটা বীভৎস বিকৃত মুখ নিচ থেকে উঠে এসে তার ধারালো দাঁতের সাহায্যে গলার নলি কামড়ে ছিঁড়ে কচকচ করে চিবোতে লাগলো। টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। রক্তমাখা লাল সাদা দাঁতের শাড়ি বের করে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে সেই ভয়ঙ্কর বিভীষিকা দ্বিতীয় জনের দিকে এগিয়ে গেল। লোকটা ততক্ষণে ভয়ে কাঁপতে শুরু করেছে। পালিয়ে যাওয়ার মুহূর্তে চুলের মুঠি ধরে এক ঝটকায় মুন্ডুটাকে উপড়ে নিল। তারপর মহানন্দে সেটাকে নিয়ে লোফালুফি খেলতে খেলতে আবার মাটির নিচের দিকেই মিলিয়ে গেল। আমি প্রথমে সেই ভয়ঙ্কর বিভীষিকাকে চিনতে পারিনি। অদৃশ্য হয়ে যাওয়ার মুহূর্তে আমার দিকে তাকিয়ে বলে গেল, ভোগ দিবি না আমায়, আমার যে ভোগ চাই, অনেক বড় ভোগ। আকাশে খয়াটে চাঁদের নিভু নিভু আলোয় দেখলাম ইটের ঘরের সেই মেয়েটা যে বিনোদ পণ্ডিতের মুন্ডু ধরে চিবিয়ে খেয়েছিল। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় খুব ক্ষীণ স্বরে কে যেন আমার নাম ধরে ডাকলো, অভি, অভি, এই অভি, অভি, অভি। আমি চমকে উঠলাম। এ গলা আমার অতি চেনা। আমি ডাক শুনে গাছপালার আড়ালে থাকা একটা ছোট্ট কুটিরের দিকে এগিয়ে গেলাম। অভির ডায়েরিতে এই পর্যন্তই লেখা ছিল। ডায়েরিটা পড়া শেষ হলে অভি কয়েক সেকেন্ড নীরবে থেকে বলল, বাকি ঘটনাটা সুকন্যার কাছে শুনে নিষ্পার্থ। পরের অংশটা ডায়েরিতে এখন লেখা হয়নি। আসলে মনটা বড়ই উচাটনে রয়েছে রে সেদিনের পর থেকে। পরপর যা সব কাণ্ড ঘটে গেল,
ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। অপরাধ আর পাপ কখনো বেশি দিন চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ পেয়েই যায়। তবে দাদামশাইয়ের অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পেরে নিজেকে অনেক হালকা লাগছে। অভির কথা মতো আমি সুকন্যার কাছে বাকি ঘটনাটা জেনেছিলাম, তবে তার আগে আমার পরিচয়টা সকলকে দেওয়া দরকার। আমি অভির সহকর্মী পার্থ মুখোপাধ্যায়। অভি আমাকে তলব করে ডেকে এনেছে তারকেশ্বরে ওর মামার বাড়িতে। এই বাড়ি এবং ঘটে যাওয়া ঘটনার ওপর আমি একটা তথ্যচিত্র করতে চাই। চাকরির বাইরে আমার ডকুমেন্টারি ফিল্ম তৈরির শখের কথা অভির জানা ছিল, তাইও আমায় ডেকে পাঠায়। অভির অসমাপ্ত ডায়েরির সম্পূর্ণ করার দায়িত্ব নিয়েছি আমি। অভির মাস্তুত বোন সুকন্যা আমার হবু স্ত্রী। সুকন্যার কাছে যা শুনলাম তার ওপর ভিত্তি করে ডায়েরিটা সমাপ্ত করা কাজ নিয়ে বসলাম। সুকন্যার দেওয়া ঘটনার হুবহু বর্ণনা নিজের ভাষায় তুলে ধরলাম আমি। সুকন্যা যা বলেছিল, অভিদা বেরিয়ে যাওয়ার পর আমি নিজের ঘরেই চুপচাপ শুয়েছিলাম। এখানে আসার পর প্রথম দিন আমি আর অভিদা নিচের ঘরেই ছিলাম। বড় মামা সব ব্যাপারেই হস্তক্ষেপ করেন, এই ব্যাপারেও ব্যতিক্রম হলো না। পরের দিনই বড় মাইমা আমাকে দোতলায় দাদা মশাইয়ের পাশের ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। অভিদা নিচের ঘরেই শুলো। দুজনে সারা রাত একসাথে থাকলে ওনার আড়ালে কি আবার সলা পরামর্শ করব, যদি পুলিশ ডাকি, সে কথাই ভেবে হয়তো আলাদা করলেন। সে যাই হোক, দোতলার ঘরে শুয়ে নানান কথা চিন্তা করছিলাম। ওই অশরীরী মেয়েটাকে নিয়ে ঘোর সন্দেহের উদ্রেক হয়েছিল মনে। অনেকক্ষণ ধরেই বারবার একই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি। কি ওই অশরীরী? এখানে আশাইস্তক কেন শুধু আমাদের দুজনকেই দেখা দিচ্ছে? ভোগ মানে কি? কিসের ভোগ চাইছে মেয়েটা আমাদের কাছে? ও কেন বিনয় পণ্ডিতকে মারল? বিষ্ণু মহাজনের মৃত্যুটাও অত্যন্ত সন্দেহজনক। অনেকেই নিচু গলায় বলা বলি করছিল ওটা কোনো মানুষের কাজ হতে পারে না। পুলিশের ভয়ে কেউ কিচ্ছু উচ্চবাচ্য করেনি। মহাজন কাকাকেও কি তবে ওই অশরীরীর হাতেই মরতে হয়েছে? হরি কাকা, দাদামশাই, এরা কোন পাপের কথা বলছে? মেয়েটি হঠাৎ কেন কলাবনের দিকে অদৃশ্য হয়ে গেল? প্রশ্নগুলো ভাবতে ভাবতে আমার মনে হলো একবার ছাতে গেলে কেমন হয়। যদি আবার মেয়েটাকে দেখতে পাওয়া যায় তবে হয়তো কিছু জানা যেতে পারে। এই ভেবে হঠাৎ আমার সমস্ত চিন্তার জাল ছিন্ন করে আবার সেই বিশ্রী ক্যাচ ক্যাচ করে শব্দটা আমার কানে এলো। কোনো অব্যবহৃত ঘরের দরজা বহু দিন পর খুললে যেমন বিকট আওয়াজ হয়, ঠিক তেমন আওয়াজটা তেতলার কোনো ঘর থেকে আসছে বলেই মনে হলো ওর। তেতলা অর্থাৎ 3 তলার বারান্দায় পর পর দুটো ঘর, তারপরই বিশাল ছাদ। 3 তলায় উঠে দ্বিতীয় ঘরের সামনে দাঁড়াতেই ভিতর থেকে ক্যাচ ক্যাচ শব্দটা ভেসে এলো। আমি ভেবে অবাক হলাম, ঘন্টা 1.5 আগে আমরা ছাতে এসেছিলাম। ভেবেছিলাম আওয়াজটা বাড়ির পিছন দিক থেকে আসছে, অথচ তখন কিন্তু এই ঘরের কথা মনেই হয়নি। কি যে ব্যাপার কিচ্ছু না বুঝে দরজার শিকল খুলে আমি ঘরে ঢুকলাম। ঘরটা একসময় দাদা মশাইয়ের পড়ার ঘর ছিল, এখন আর তিনি উপরে উঠতে পারেন না, তাই ঘরটা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। মেঝেতে পুরু ধুলো, চারিদিকে মাকড়সার জাল, ঝুলে ভরা দেওয়াল। আওয়াজটা আসছিল ঘরের পিছনের অংশ থেকে। ওদিকে একটা ছোট্ট স্টোর রুম আছে। শব্দটা স্টোর রুমের দরজাতেই হচ্ছে, যেন দরজাটা কেউ একবার খুলছে আর একবার বন্ধ করছে। একটু ভয় ভয় লাগলেও খুব কৌতূহল হলো আমার। তালাবন্ধ স্টোর রুমের দরজায় এমন শব্দ হবার কারণটাই বা কি? আমি এগিয়ে যেতেই দরজাটা ক্যাঁচ কোঁচ শব্দ করে আপনা থেকেই খুলে গেল। রীতিমতো অবিশ্বাস্য ঘটনা। কেউ তালা খুলে না দিলে কি করে দরজা খুলতে পারে? আজব তো। তাছাড়া দাদামশাইয়ের ঘরে শুধুই শিকল তোলা ছিল, অথচ স্টোর রুমে তালা দেওয়া কেন? সবকিছু বড্ড অস্বাভাবিক ঠেকলো আমার কাছে। ঘরে খুটখুটে অন্ধকার। পেন্সিল টর্চ জ্বালিয়ে দেখতে গিয়ে ভাঙা চোরা জিনিসের সাথে একটা সুন্দর নকশাদার টিনের বাক্স ওর চোখে পড়ে গেল।
সেই কোন ছোটবেলায় সাকুল্যে হয়তো দু একবার অভিদাদার সাথে দাদামশাইয়ের এই পড়ার ঘরে ঢুকেছিলাম। তখন দাদামশাইয়ের এই ঘরেই সময় কাটাতেন, কিন্তু কখনো এই স্টোররুমে কি আছে তা দেখার ইচ্ছা আমাদের হয়নি। তখন তালা দিয়েও ছিল কিনা আমার মনে পড়ে না, ভুলেও গেছি স্টোররুমের কথা। এত বছর পর সেখানে ঢুকে এমন সুন্দর একটা গোলাপ ফুল আঁকা টিনের বাক্স দেখতে পাবো কখনোই স্বপ্নে ভাবিনি। বাক্সটা অত ধুলোবালির মধ্যেও চকচক করছিল, যেন প্রতিদিন কেউ ওটাকে সযত্নে ঝাড়পোছ করে। হঠাৎ স্টোররুমের ধুলোভরা মেঝেতে কতগুলো পায়ের ছাপ দেখতে পেলাম আমি। পায়ের ছাপগুলো একই রকমের, অর্থাৎ স্টোররুমে রোজ কেউ যাতায়াত করে। তবে বাক্স তালা লাগানো ছিল না। বাক্সের ডালাটা খুলতেই হালকা আতরের গন্ধ নাকে এসে লাগলো। বাক্সে কয়েকটা রঙিন খাটো শাড়ি, ছোট কাঁচুলি, স্নো পাউডার, কাজল, চিরুনি, লাল ফিতে, ফুল তোলা রুমাল, কাঁচের চুড়ি সেট, খড়ি, বই, খাতা, স্লেট, কলম, দোয়াত ইত্যাদি সুন্দর করে গুছিয়ে রাখা। আমি ভীষণ চমকে উঠলাম। পঞ্চম শ্রেণীর গণিতের বইতে কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা কমলা রানী রায়চৌধুরী, অর্থাৎ কমলি। সুকন্যা থামলো একটু। আমি জিজ্ঞেস করলাম, তুমি কমলি বা কমলা নামের কাউকে কখনো চোখে দেখোনি, নামও শোনোনি? সুকন্যা মাথা নেড়ে জানিয়েছিল, না, এমন কাউকে জানতাম না আমরা। আমার কমলির জিনিসগুলো দেখতে খুব ভালো লেগে গিয়েছিল, তাই হাত বোলাচ্ছিলাম। ঠিক এমন সময়ই এক ঝলক ঠান্ডা বাতাস এসে আমার কান ছুঁয়ে চলে গেল। কেউ অতি লৌকিক কণ্ঠে ফিসফিস করে বলে গেল, এখানে বিপদ আছে, পালা। কিন্তু কথাটা কে বলল সেটা বুঝে ওঠার আগেই দাদামশাইয়ের ঘরের বাইরে বড় মামার গুরু গম্ভীর গলা ভেসে এলো, সুকন্যা, সুকন্যা তুই কোথায়? এ কি, এ ঘরে শিকল খোলা কেন? ভেতরে কে আছিস বেরিয়ে আয়, নইলে মেরে ঠ্যাং খোঁড়া করে দেব। কার এত সাহস? আমি বিপদ বুঝে অতি কষ্টে শ্বাস আটকে রেখে টিনের বাক্সের পাশে থাকা একটা পুরনো রংচটা আলমারির পিছনে লুকিয়ে পড়লাম। বড় মামা কোনো সারা শব্দ না পেয়ে কেরোসিন বাতি হাতে নিয়ে দাদামশাইয়ের ঘরে প্রবেশ করলেন। সাথে সাথেই কয়েকটা বাদুড় ডানা ঝাপটে বড় মামাকে আঘাত করে উড়ে গেল। কপালে ডানার ধারালো অংশ লেগে কেটে রক্ত পড়ছিল। বড় মামা ব্যথায় কাতর হয়ে একটা ধুলো মাখা বেতের চেয়ারে ধপ করে বসে পড়লেন। আর তারপরেই হঠাৎ কি যে হলো, বড় মামা চেয়ার শুদ্ধ উল্টে গিয়ে মুখ থুবড়ে পড়লেন মেঝেতে। তেলের কুপিটাও মাটিতে পড়ে নিভে গেল। খুব জোরে হুমড়ি খেয়ে পড়ার ফলে বড় মামার নাক মুখ ফেটে গলগল করে রক্ত বেরিয়ে এলো। রক্তের ধারা গড়িয়ে গেছিল ঘরের মেঝেতে। হঠাৎ সেই রক্তের চিহ্ন আপনার থেকেই মুছে যেতে শুরু করলো। কিছুতে চেটে কুটে খাবার চকাত চকাত শব্দ কানে এলো আমার, অথচ কাউকে দেখা যাচ্ছিল না। শুধু খ্যাক খ্যাক করে কেউ যেন কান এঁটো করা হাসি হাসছে অনবরত। বড় মামা ভয়ে চিৎকার করে উঠলেন সেই অকল্পনীয় দৃশ্য দেখে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে ছুটে বেরিয়ে গেলেন। কথাগুলো বলে হাঁপ ছেড়ে বাঁচল সুকন্যা। তবে যে অস্বাভাবিক ঘটনাটা চোখের সামনে ঘটে গেল ওই মুহূর্তে, তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পেল না সুকন্যা। ওর খারাপ লাগছিল বড় মামার জন্য, কেটে রক্ত বেরোচ্ছে দেখেও শুশ্রূষা করতে না পারার জন্য আফসোস হচ্ছিল খুব, কিন্তু কোনো উপায় ছিল না। ধরা পড়ে গেলে কৈফিয়ত দিতে দিতে রাত কাবার হয়ে যেত। বাড়ির সবার কাছেই হয়তো বকা খেতে হতো ওকে। সুকন্যা আবার বলা শুরু করল, তবে ওই ঘটনার পর থেকে বড় মামা একটু দমে গেলেন। আঘাতের চিহ্ন দেখে পরের দিন সবাই হাহা করে উঠলে মামা বলেছিলেন যে একটা শব্দ শুনে অন্ধকারের ছাতে যেতে গিয়ে নাকি সিঁড়িতে পা হড়কে পড়ে গেছেন তিনি। তবে খেয়াল করেছিলাম আগের মতো তার সেই তিরিক্ষি মেজাজটা আর ছিল না। আমি সেদিন রাতে কোথায় ছিলাম তা নিয়েও আর প্রশ্ন তোলেননি বড় মামা।
অভি বাড়িতে ছিল কি না সেসব নিয়েও মাথা ঘামাননি। সবসময় যেন কি একটা অদ্ভুত চিন্তায় ডুবে থাকতেন। এতটা বলে থামল সুকন্যা। ক্লান্ত, বাকিটা না হয় আমার মুখেই শুনুন তাহলে। তৃতীয় দিন ভর দুপুরে হরি কাকাকে ত্রস্ত পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে দেখে সুকন্যা আর অভির মনে সন্দেহ হল। সুকন্যা ইতিমধ্যে অভিকে রাতের ঘটনাটা বলে দিয়েছিল। দুজনে চুপচাপ হরি কাকার পিছু নিল। দোতলায় উঠে হরি কাকাকে দাদা মশাইয়ের পড়ার ঘরে ঢুকতে দেখে ওরা দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। হরি কাকা ঘরে ঢুকে স্টোর রুমটা খোলা দেখে আঁতকে উঠে অস্ফুটে বলে উঠল, একে কে ভাড়ার ঘরে তালা খুলে ঢুকেছে? বাস্কের জিনিসগুলো এলোমেলো কেন? কে হাত দিয়েছে? কে ছিল এখানে? অভি আর সুকন্যা শটান ঘরে ঢুকে হরি কাকাকে চেপে ধরল। হরি কাকা সেসব দিয়ে মুখ খুলতে বাধ্য হলো। সে কাঁদতে কাঁদতে বলল, কমলিকে আমি ছোট থেকে খুলে পিঠে করে মানুষ করেছি গো ছোদ্দা। ছোদ্দামুনি, কমলি সম্পর্কে তোমাদের ছোট মাসি, তোমাদের দাদা মশাইয়ের দত্তক নেওয়া কন্যে কমলিকে আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। কথা বাবু ওকে বুকে তুলে নিলেন, বললেন ও আমার মেয়ে হয়েই থাকবে। ততদিনে তোমাদের দুজনের মায়েরা বিয়ে হয়ে বাড়ি থেকে চলে গেছিলেন। তারপরের ঘটনা, বুধনের মা বুধনকে জন্ম দিয়েই মারা গেল, আর 2 মাসের মধ্যেই হবি দাদা বাবুও চলে গেল। তার বছর 2 পর ছোদ্দামুনির জন্ম হলো। তখন তো তোমরা খুব ছোট, তাই ওসব বোঝার মতো জ্ঞান বুদ্ধি হয়নি গো। তোমরা জন্মের পর থেকে শহরেই ছিলে। এ বাড়ির তখন শুধু বুধন থাকতো। কমলি খুব ভালোবাসতো বুধনকে। ওর যখন মাত্র 2 বছর বয়স তখন কমলি চলে গেল। তারে আর খুঁজে পাওয়া গেল না। তোমাদের মায়েরা বিয়ের পর কমলিকে 2-1 দেখেছেন। তখনও তোমরা কেউই হওনি, বুধনও হয়নি। তারপর যখন পোয়াতি হলেন তখন থেকে কয়েক বছর আসা বন্ধ ছিল। তারপর বুধন হলো, অভি দাদা বাবু তুমিও হলে। আরো 2 বছর পর শুকু দিদি হলো। অভি দাদা, তোমার যখন 7 বছর বয়স তখন পেখম এ বাড়িতে এলো। ছোদ্দামুনির তখন 5 বছর চলছে। বুধনের 7 বছর 2 মাস। কমলিকে সবাই ধীরে ধীরে ভুলে গেল, কিন্তু আমি আর কর্তা বাবু আজও ভুলিনি। মেয়েটা স্কুলে পড়তো, লেখাপড়ায় খুব ভালো ছিল। কর্তাবাবু কমলিকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। 5 ক্লাসে পড়তে পড়তেই মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। তারপর থেকে কর্তা মশাইয়ের শরীরে রোগ ব্যাধি ধরে গেল। মেয়ের দুঃখে তিনি বিছানা নিলেন। কমলি চলে যাওয়ার পর ওর সমস্ত জিনিসপত্র টিনের বাস্কে গুছিয়ে ভাড়ার ঘরে রেখে দিয়েছিল। রোজ বাস্কটা ঝাড়া পোটা করে পরিষ্কার রাখে। ভাবি যদি ফিরে আসে ওর মধ্যেই কমলিকে খুঁজে পাই। অভি সুকন্যা দুজনেই অবাক হয়ে কমলির কাহিনী শুনেছিল, কিন্তু কমলিকে আর খুঁজে পাওয়া যায়নি। একথা সুকন্যা বা অভি কারোরই বিশ্বাস হল না। তাদের একটা খটকা লাগলো। হরি কাকা কি আরো বড় কোনো ঘটনা লুকিয়ে যাচ্ছে? কমলি বালিকা, ও কখনো এমনি এমনি হারিয়ে যেতে পারে না। সেদিনের মতো হরি কাকাকে ছেড়ে দিলেও ওরা দুজন হাল ছাড়েনি, দাদামশাইয়ের কাছে গিয়েছিল। এবার আসি অভির কথায়। অভি কলাবনে গিয়ে কি দেখে এলো সেই প্রসঙ্গ চাপা পড়ে গেছিল নানান বিক্ষিপ্ত ঘটনা। বিশেষ করে কমলির কাহিনী ওদের মনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তবে তার মধ্যেও সুকন্যার ওই কথাটা মনে পড়ে গেল। অভিও জানতে ভুলে গেছিল তালে কোলে। সুকন্যাকে কলাবনের সেই ভয়ানক অভিজ্ঞতা শোনাবার পর এমন একটা খবর দিল যা সত্যিই চমৎকৃত হবার মতো। কলাবনে ক্ষীণ স্বরে কারো ডাক শুনে অভি একটা কুটিরের সামনে গিয়ে হাজির হল। কুটিরটা গাছপালার আড়ালে এমনভাবে চাপা পড়েছিল বাইরে থেকে দেখে কিছু বোঝাই যায় না।
কুটিরের ভেতরে ঢুকে ভূত দেখার মতো চমকে উঠল অভি। ওর নাম ধরে ডেকেছে হরিকাকার হারিয়ে যাওয়া ছেলে বুধন, অভির শৈশবের সঙ্গী। রুগ্ন চেহারা, উস্কো খুস্কো চুল, হাড় পাঁজরা বের করা বুধন রীতিমতো ধুঁকছিল। সারা গায়ে অজস্র আঘাতের দাগ। বেশ কয়েক বছর ধরেই গ্রামবাসীদের দুর্দশা সীমা অতিক্রম করে গেছিল একদল জুলুমবাজ ডাকাতের অত্যাচারে। কেউ কোনো অভিযোগ করলেই তাকে মেরে ফেলা হতো। মাসখানেক আগে একদিন কলাবনে ঘুরতে ঘুরতে গ্রামের এক গরিব ভাগ চাষিকে অন্যায়ভাবে মারধর করতে দেখে ফেলেছিল বুধন। চাষি মারা গেল। ওদের দল নেতাকে দেখে বুধন চিৎকার করে বলেছিল, আপনার আসল পরিচয় সবার কাছে ফাঁস করে দেব। তারপরেই দলনেতার আদেশে ওরা গাছের সাথে বেঁধে পিটিয়েছিল বুধনকে। কিন্তু মেরে ফেলার মুহূর্তে বনের ভিতর থেকে একটা জ্যান্ত হুঙ্কার ভেসে এলো। তারপরেই কোনো এক অতিপ্রাকৃত সত্তা মাটি ফুঁড়ে উঠে এসে প্রত্যেকের পিঠের মাংস খুবলে তুলে নিল। দলনেতা মেরে ফেলার নির্দেশ দিয়ে ওখান থেকে আগেই চলে গেছিল, তাই সে রক্ষা পেয়ে গেল। ওরা বুধনকে ওই কুটিরেই বন্দি করে রেখেছিল। অশরীরীর হাতে শয়তানগুলো মারা যাওয়ার পরেও বুধন নিজেকে বাঁচাতে ওই কুটিরেই রয়ে গেছে, বাড়ি ফিরে আসেনি আর। কেউ আজ অবধি ওর কোনো ক্ষতি করতে পারেনি। দলনেতা যাকেই পাঠিয়েছে তারই অপমৃত্যু হয়েছে। বিনয় পণ্ডিত, বিষ্ণু মহাজন এরা প্রত্যেকেই ওই দলের সাথে যুক্ত ছিল। লুটপাট করার সময় ওরা ছদ্মবেশ ধারণ করত, তাই কেউ ওদের চিনতে পারেনি। কিন্তু দলনেতার সাথে ওরা বিনা ছদ্মবেশে এসেছিল। বুধন ওদের সকলকে চিনতে পারে। অভি বলল, দাদামশাইয়ের বাড়ি আসার আগে আমার স্বপ্নে দেখা সেই বুধনের ঘটনাটা হুবহু মিলে গেছে। তবে স্বপ্নে ওদের সকলের মুখগুলো অস্পষ্ট ছিল, বুধনকেও চিনতে পারিনি। এ এক আশ্চর্য মায়া। ওই অতিপ্রাকৃত শক্তি তার মায়া বলে আমাকে বুধনের স্বপ্ন দেখিয়ে এখানে টেনে এনেছিল। তারপর থেকেই একের পর এক হত্যাকাণ্ড, ভয়ঙ্কর সব ভৌতিক কাণ্ড কারখানা ঘটে গেছে রে। হ্যাঁ রে, এ কেই সেই দলনেতা যাকে বুধন চিনতে পেরেছিল? আর আর কেই বা ওই অশরীরী যে বারবার ভোগ দেবার কথা বলতো, যে বুধন আর তোকে রক্ষা করেছিল? হ্যাঁ, এছাড়াও দাদা মশাইয়ের অসম্পূর্ণ কাজটাই বা কি? সেদিন ওনার পড়ার ঘরে কে তোর বড় মামাকে আক্রমণ করেছিল? কে রক্ত চেটে খেয়েছে? কমলিকে কি সত্যি খুঁজে পাওয়া যায়নি? হ্যাঁ, সব বলছি এক এক করে, তুই নোট করে রাখ। এরপর এলো সেই ভয়াবহ রাত, যা কখনো ভোলার নয়। আমি আর সুকন্যা। বাকিটা আর বলতে পারল না অভি। ওর কথা বলতে কষ্ট হচ্ছিল। ঘটনাটা ওর মনের সবচেয়ে বেশি রেখাপাত করেছে, তাই সুকন্যাই কাহিনীর শেষ অংশটা বলল। আমিও লিপিবদ্ধ করে নিলাম। সুকন্যা এখন ঠিক আছে, এবার বাকিটা ওর মুখ থেকেই শুনুন না হয়। আমি আর অভিতা হরিকাকার কাছে বুধনকে ফিরিয়ে দিলাম। হরিকাকা অবশ্য সবই জানত, কিন্তু ভয়ে মুখ বুজে সমস্ত সহ্য করছিল। আমরা সব জেনে গেলে আমাদেরও বিপদ হতে পারে, এবং সেই ভেবেই আমাদের ভূতের ভয় দেখিয়ে কলাবনে যেতে বারণ করেছিল হরিকাকা। বুধনকে দেখে বড় মামা হঠাৎ প্রচণ্ড ক্ষেপে গেলেন। আমাদের ঘাড় ধরে সেদিনই বের করে দিয়েছিলেন বাড়ি থেকে। শুনেরা কুলাঙ্গার, ওদের গায়ে হাত দিলে তোর ওই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। বড় মামা এতদিন দাদামশাইয়ের স্নেহশীল রূপ দেখেছেন। সেদিন অমন মারমুখী রূপ দেখে বড় মামা থতমত খেয়ে আমাদের ছেড়ে দিলেন। আমরা দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে বলেছিলাম যে তিনি চান বা না চান, কমলি মানে কমলা রানী চৌধুরীর অন্তর্ধান রহস্যের কিনারা না করে আমরা ওখান থেকে ফিরব না। আপনি যা করার করে নিন। কমলি কোথায় এটা জিজ্ঞাসা করা মাত্রই আমাদের মুখে কমলির নাম শোনায় বড় মামার কাছে বিভীষিকা হয়ে উঠল। তিনি কেমন চমকে উঠলেন, তার চোখ মুখ রাকিয়ে উত্তেজনায় লাল হয়ে উঠল। ধমক দিয়ে বললেন, চুপ! ওই রাস্তার মেয়েটার নাম মুখেও আনবি না তোরা। বেড়াতে এসেছিস, ঘুরে বেড়া, আনন্দ কর, কোনো কিছুতে বাধা দেব না আমি। তবে হ্যাঁ, এসব ব্যাপার নিয়ে একদম মাথা ঘামাবি না। আগেও বলেছি, এখনো বলছি, কথাটা কান খুলে শুনে রাখ। দাদামশাই অসুস্থ বোধ করছিলেন,
তাই তখনকার মতো ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। কিন্তু আমরা হাল ছাড়িনি। এর আগেও দাদামশাইয়ের কাছে কমলির প্রসঙ্গ তুলেছিলাম, উনি উত্তর দেননি, শুধু জল ভরা চোখে আমাদের বলেছিলেন, আমি যা করতে পারিনি তোরা তা করে দেখা, আমার অসমাপ্ত কাজটা তোরাই করবি। সেদিন দাদামশাইয়ের কথাগুলো আমাদের কাছে ধাঁধার মতো লাগলেও ঘটনার দিন আমরা বুঝতে পেরেছিলাম কোন কাজের কথা তিনি বলছেন। কিন্তু আমাদের আর কিছু করতে হয়নি। সেদিন রাতেই খাওয়া দাওয়ার পর আমি, অভিদা বুধুনের ঘরে চলে এলাম। বুধুন এবারের আউট হাউসে থাকে। আউট হাউসটা একেবারে উঠোনের শেষ প্রান্তে বাগানের মধ্যে অবস্থিত। আমরা গল্প গুজব করছি, কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা এসে গেল। দেখলাম অভিদা বুধুন দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি পাশ ফিরে চোখ বুঝলাম। সর্বনাশ হয়ে গেল, হে ভগবান! বুধুন, কে কোথায় আছো? বাঁচাও! মাঝরাতে একটা চিৎকার শুনে ঘুম ভেঙে গেল। দেখলাম জানলার বাইরে দাউ দাউ করে জ্বলছে আগুন। কিরোসিনের গন্ধে চারিদিক ভর্তি। বাইরে তখন শৈত্যপ্রবাহ চলছে। ঝোড়ো হাওয়ার দাপটে আগুন গ্রাস করে নিল গোটা আউট হাউসটাকে। হরিকাকা চিৎকার করে সবাইকে ডাকাডাকি করছে। আমরা বেরোবার কোনো পথ খুঁজে পাচ্ছি না। আগুনের তাপে আমাদের চেহারার কিছু কিছু অংশ পুড়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই গোটা দেহে আগুন ধরে যাবে, আমরা ঝলসে যাব। আমরা মরিয়া হয়ে বাঁচার জন্য ছটফট করছি। ওইদিকে বড় মামার সে কি হাসি, হো হো করে হাসছেন তিনি। বুঝলাম আমি সব বড় মামারই কার সাথে। হাসতে হাসতে বলছেন, একটা পথের কাঁটাকে তো আগেই সরিয়ে দিয়েছে, আজ বাকি তিনটিকে সরিয়ে দিলাম। এমন সময় দাদামশাইয়ের গলা পেলাম। তিনি হুঙ্কার দিয়ে হাতের ছড়ি ঘুরিয়ে বললেন, পাপিষ্ট নরাধম কুলাঙ্গার, তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে, সে আসছে, আর নিস্তার নেই। আচমকা বড় মামা দাদামশাইকে ধাক্কা মেরে হাতের ছড়িটা কেড়ে নিয়ে হাসতে হাসতে বলল, আজ থেকে এই 7 মহলা বাড়ি সম্পূর্ণ আমার, রাজ্যপাট সব আমার, তোমরা সব আমার কৃতদাস। যাও এবারে গুমড়ে গুমড়ে বাকি জীবনটা নিজের প্রিয় ছোট ছেলে আর চাকর বাকরদের সাথে কাটাও। চালাকি করার চেষ্টা করলে সব কটাকে মেরে এখানে পুঁতে রেখে দেব, কথাটা মনে থাকে যাবে। হরি কাকার চিৎকার শুনে ততক্ষণে বড় মাইমা, ছোট মামা, রাখাল সবাই ছুটে এসেছে। বড় মাইমা প্রতিবাদ করতে গেলে বড় মামা তাকেও ধাক্কা মেরে ফেলে দিয়ে বললেন, বাঁচতে চাও তো ঘরে চলে যাও। ছোট মামা আর হরি কাকা ছুটে এসে আমাদের ঘরের আগুন নেভানোর চেষ্টা করছে। বড় মামা ওদেরও আগুনের মধ্যে ঠেলে দিল। অদ্ভুতভাবে তখনই ম্যাজিকের মতো আগুনটা নিভে গেল। আমি আর অভিতাও আশ্চর্যজনকভাবে ওই বিধ্বংসী আগুনের মধ্যে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিলাম। মাঝখানে একটা সূক্ষ্ম দেওয়াল তৈরি হয়ে গেছিল কোনো এক মায়া বলে। শুধু কিছু অংশে জ্বালা পোড়া এইটুকু ছাড়া আর কোনো ক্ষতি হয়নি আমাদের। ঈশ্বর নন, আমাদের রক্ষা করেছিলেন কলা বনের মাটি পুড়ে বেরিয়ে আসা অভিদার দেখা সেই অতিপ্রাকৃত সত্তা, যে বিনয় পণ্ডিত আর বিষ্ণু মহাজনকে মেরে খেয়েছে। প্রথম দিন ডোবার ধারে যাকে ডেকেছিলাম সে। বড় মামা তখনও কিছু টের পাননি, হুঙ্কার দিয়ে হাসছিলেন। ঠিক সেই সময়ে কুয়াশা ফুড়ে সেই ইটের ঘরে দেখা সেই মূর্তিমান বিভীষিকা বেরিয়ে এসে বড় মামার পিঠ থেকে একতাল মাংস কামড়ে তুলে নিল। ঠোঁটের কষ বেয়ে টাটকা রক্ত গড়িয়ে পড়ছে। সে এক অতি ভয়ানক দৃশ্য। রক্ত মাখা মুখে হাসতে হাসতে বলল, চিনতে পারছিস? ভোগ দিবি বলেছিলি না আমায়? আমি যে ভোগ চাই। এ দেখ কেমন একটু একটু করে ভোগ তুলে নিচ্ছি তোর নধর শরীর থেকে। আর অনেক বড় ভোগ চাই, বড় ভোগ। ভয়ানক উল্লাসে ফেটে পড়ল সেই ভয়াল দর্শন অতিপ্রাকৃত সত্তা। প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে বড় মামা ভয়ার্ত কণ্ঠে সেদিকে তাকিয়ে ঠোক গিলে বলল,
কি কমলি, তুই তুই কোথা থেকে? হ্যাঁ, কমলির সুচালো তীক্ষ্ণ নখে বড় মামার গলার নলি খামচে ধরে বলে উঠল, খুব ব্যথা করছে তাই না রে বর্দা? খুব যন্ত্রণা হচ্ছে। আমিও সেদিন যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, যেদিন তুই, বিষ্টু, বিনয় তিনজনে আমায় চাবুক মারতে মারতে বের করে দিয়েছিলি। তারপর আমার সারা শরীরটাকে কুচি কুচি করে কেটে কলা বনে মাটির তলায় পুঁতে দিলি। আমি দুপুরে স্কুল থেকে ফিরছিলাম, কলা বনের কাছে আসতেই তুই আমাকে বললি, ঠাকুরের ভোগ প্রসাদ খাবি বুনু, কলা বনে আয়, ওখানে পৌষকালীর পুজো করেছি। আমি কত খুশি হয়ে তোর সাথে ভোগ খেতে গেলাম। তারপর আমাকে তোদের গোপন আস্তানায় নিয়ে গিয়ে মেরে ফেললি। চোর ডাকে নিয়ে বাবা মশাই সেদিন সদরে গিয়েছিল। ওরা বাড়ি আসতেই কি বললি? কোমালি স্কুল থেকে বাড়ি ফেরেনি, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মারা যাবার পর হরিদা একদিন তোদের সব কথা আড়াল থেকে শুনে ফেলেছিল, কিন্তু বুধন তো খুব ছোট, তাই হরিদা ভয় কাউকে কিচ্ছু জানাতে পারেনি, কিচ্ছু না। দাদামশাই কিন্তু সব আঁচ করতে পেরেছিলেন, কিন্তু প্রমাণ কোনো ছিল না বলে হাতে নাতে বড় মামাকে ধরতে পারেননি। ছদ্মবেশে গ্রামবাসীদের ওপর জুলুমবাজি এবং অত্যাচারের কথাও তিনি জানতে পেরে গেছিলেন। এত বছর শুধু সময়ের অপেক্ষা করেছেন। উনি জানতেন কমলি একদিন ফিরে আসবে। কমলির আত্মা সত্যিই জেগে উঠল। আমরাও ঠিক এই সময়ই বেড়াতে এলাম। দাদামশাই আমাদের দিয়েই সব রহস্যের কিনারা করে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চেয়েছিলেন। আমরা স্টোর রুমে কমলির ব্যবহৃত জিনিসপত্র দেখে ঘটনাটা আন্দাজ করতে পেরেছিলাম। মন বলছিল কমলি নিরুদ্দেশ হয়নি, ওকে মেরে ফেলা হয়েছে। আর এই কাজ বড় মামাই করেছেন। তাই হাতে নাতে ধরার পরিকল্পনা করেছিলাম। দাদামশাই কাঁদছিলেন কমলির বিভৎস রূপ দেখে। কাঁদতে কাঁদতে বললেন, 2 মেয়ে বিয়ে হয়ে চলে যাওয়ার পর একদিন প্রাতঃভ্রমণ সেরে ফেরার পথে কান্নার আওয়াজ কানে এলো। হরি আমার সাথেই ছিল। 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে, সে অনাথ। মামা মামি তাড়িয়ে দিয়েছিল। ভিনগা থেকে এসে পথ হারিয়ে ফেলেছে। কমলিকে পেয়ে আমি বুকে আঁকড়ে ধরেছিলাম, দত্তক নিয়েছিলাম। মেয়েটা আমার বড্ড ন্যাওটা ছিল। ওকে স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু এই শয়তান কুলাঙ্গার বিশ্বম্বর কমলিকে একদম সহ্য করতে পারত না। কোনো না কোনো ভাবে ওর ক্ষতি করার চেষ্টা করত। বিশ্বম্বরকে আমার নিজের ছেলে বলতে ঘেন্না করে। একদিন কমলিকে নিয়ে বিশ্বম্বরের সাথে তুমুল ঝগড়া হলো। আমি বললাম, জ্যেষ্ঠ সন্তান হলেও আমার কাছ থেকে একটা কানা করিও তুমি পাবে না। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, টাকা পয়সা আমি আমার ছোট ছেলে বিশ্বনাথ আর ছোট মেয়ে কমলাকে দিয়ে যাব। উইল করার জন্য উকিলকে খবর দিলাম, কিন্তু উকিলের যেদিন আসার কথা সেদিন দুপুরেই বাচ্চা মেয়েটাকে শেষ করে দিল। দাদামশাইয়ের কথা শুনে আমরা বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। কোনো দিকে আমাদের হুঁশ ছিল না। হঠাৎ সদর দরজা খোলার শব্দে চমকে উঠে দেখলাম বড় মামা দরজা খুলে রক্তাক্ত কলেবরে ছুটে বেরিয়ে যাচ্ছে। কমলি আশেপাশে কোথাও নেই। অভিদা, বুধন আর কয়েকজন প্রতিবেশীকে সাথে নিয়ে বড় মামা পিছু ধাওয়া করল। আমি, দাদামশাই, হরি কাকা সকলেই ছুটে গেলাম ওদের অনুসরণ করে। দাদামশাই চিৎকার করে বললেন, শয়তানটা যেন পালাতে না পারে, যেভাবেই হোক ওকে আটকাতেই হবে।
কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, কমলি কোথায়? কেন নিজের হত্যাকারীকে ছেড়ে দিল সে? ও কোথায় গেল? মাঠ পেরিয়ে কলাবনের কাছে গিয়ে বড় মামাকে আর দেখতে পেলাম না। হঠাৎ বনের ভিতর থেকে প্রবল গর্জন শুনে গ্রামবাসীদের কেউ কেউ হিংস্র পশু ভেবে ভয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই একটা গগন বিদারী আর্তনাদ কানে আসতেই সবাই থমকে দাঁড়িয়ে গেল। আর্তনাদকারীর কণ্ঠস্বর সকলের অতি পরিচিত। আমরা হতভম্ব হয়ে দেখলাম বিশ্বম্ভর চৌধুরী সামনেই একটা বড় অশ্বত্থ গাছের ডাল থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে। দুপাশের কাঁধ থেকে হাত দুটোকে কেটে নেওয়া হয়েছে। কাটা হাত দুটো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে আছে। রক্তের লোভে রাক্ষসে পোকারা পা থেকে গলা পর্যন্ত কিলবিল কিলবিল করছে। হঠাৎ মাটি ফুঁড়ে দুটো হাত বেরিয়ে এসে বিশ্বম্ভরের মাথা থেকে ঘাড় পর্যন্ত চিরে ফালা ফালা করে দিল। মুন্ডু দুফাক হয়ে বেরিয়ে আসা টাটকা তাজা রক্তের ভোগ খেয়ে কমলির অতৃপ্ত আত্মা শান্তি পেল অবশেষে। বিশ্বম্ভরের পোকায় খাওয়া দেহটা ওভাবেই ঝুলে রইল গাছের ডাল থেকে। সেটাও একসময় খসে পড়ে গেল। আমরা ভাষা হারিয়ে ফেলেছিলাম। কমলির হাত দুটো ধীরে ধীরে মাটির তলায় অদৃশ্য হয়ে গেল। ওখানেই কমলিকে মেরে পুঁতে দিয়েছিল বিশ্বম্ভর ও তার লোকেরা। বড় মাইমা গ্রামবাসীদের তাদের ঋত সম্পত্তি, জমি জমা, লুটপাটের টাকা সব ফিরিয়ে দিয়েছিলেন। ঘটনার নিদারুণ ভয়াবহতায় ডায়েরি লিখতে গিয়ে কতবার যে হাত কেঁপে উঠেছে তার ইয়তা নেই। কিছুদিন পর অভিও একটু সুস্থ হয়ে উঠল। তারপর আমি, সুকন্যা এবং অভি তিনজনে ওই ঘটনার ওপর একটা শর্ট ফিল্ম বানাবো বলে ঠিক করলাম। সেই মতো শুটিংয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল। সিনেমার নাম কমলি।